লেখিকা মল্লিকা হীরার গৃহবধূর লড়াই। মধুলেখা তখনও বুঝতে পারেনি তার জীবনের ভিতটা ঠিক কোন মুহূর্তে ভেঙে পড়তে শুরু করেছিল। হয়তো সেদিন, যেদিন প্রথমবার স্বামী অরিন্দম তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেছিল, তোমার সঙ্গে আর থাকা সম্ভব না। অথবা হয়তো তারও আগে, যখন ধীরে ধীরে অরিন্দমের চোখের মায়া হারিয়ে গিয়েছিল, কথা কমে গিয়েছিল আর স্পর্শ হয়ে উঠেছিল দায় সারা। বাড়িটা খুব বড় ছিল না, তবুও তার মধ্যে একসময় ছিল একরাশ স্বপ্ন, ছোট ছোট সুখ আর একসাথে বাঁচার ইচ্ছে। মধু সেই বাড়িটা প্রতিটা কোণে নিজের ভালোবাসা মিশিয়ে দিয়েছিল। রান্নাঘরের ধোঁয়ায়, বারান্দার গাছে জল দেওয়ার সময়, আর রাতের নরম আলোয় বসে অরিন্দমের জন্য গান গাওয়ার মধ্যে। হ্যাঁ, গান, সেটাই ছিল মধুর সবচেয়ে বড় পরিচয়। তার গলায় ছিল এক অদ্ভুত মাধুর্য, এক ধরনের গভীরতা, যেটা শুনলে মানুষ থেমে যেত। কিন্তু সে প্রতিভাটাকেও কখনো গুরুত্ব দেয়নি অরিন্দম। তার কাছে মধু ছিল শুধু একজন সাধারণ গৃহবধূ, যে রান্না করবে, ঘর সামলাবে আর তার কথাই চলবে। তখন মধু গর্ভবতী, তার শরীরে ধীরে ধীরে বেড়ে উঠছে নতুন প্রাণ, আর তার মনেও ছিল এক অদ্ভুত আশ্রয়ের আশা। সে ভেবেছিল সন্তান এলে হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো অরিন্দম বদলে যাবে, আবার আগের মতো ভালোবাসবে। কিন্তু বাস্তবের নিষ্ঠুরতা তার সব কল্পনাকে এক এক করে ভেঙে দিল। সেদিন বিকেলে অরিন্দম বাড়ি ফিরেছিল একেবারে অন্য রকম মুখ নিয়ে। তার চোখে ছিল বিরক্তি, ঠোঁটে ছিল একরকম অবহেলা, আর কথাই ছিল এমন এক কঠোরতা যা মধু আগে কখনো শোনেনি। সে দরজার কাছে দাঁড়িয়েছিল, পেটের উপর হাত রেখে, চোখে একটুখানি হাসি নিয়ে বলেছিল, আজ একটু তাড়াতাড়ি এসেছো, আমি ভাবছিলাম। অরিন্দম তার কথা শেষ করতে দেয়নি, সরাসরি বলেছিল, এই নাটক বন্ধ করো মধু, আমি আর এই সংসারটা চালাতে পারছি না। মধুর হাসিটা এক মুহূর্তে জমে গিয়েছিল, যেন সময় থেমে গেছে। সে ধীরে ধীরে বলেছিল, মানে? অরিন্দম ঠান্ডা গলায় বলেছিল, মানে খুব সোজা, আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে নয়। এই কথাগুলো যেন ছুরি হয়ে ঢুকে গিয়েছিল মধুর বুকে। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, যেন শব্দগুলো বুঝতে পারছে না। তারপর খুব আস্তে বলেছিল, আমি আমি তোমার সন্তানকে। ওসব ডায়লগ আমার সামনে বলো না, অরিন্দম বিরক্ত হয়ে বলেছিল। এই বাচ্চা, এই সংসার কিছুই আমাকে আর আটকাতে পারবে না, আমি ঠিক করে ফেলেছি। মধুর চোখ ভিজে উঠেছিল, কিন্তু সে কাঁদতে চায়নি, কারণ সে জানতো কান্না করলে অরিন্দম আরো বিরক্ত হবে। তবুও তার গলা কেঁপে উঠেছিল, আমি কোথায় যাব অরিন্দম? অরিন্দম যেন প্রশ্নটা শুনতেই পায়নি, বা শুনেও গুরুত্ব দেয়নি। সে শুধু বলেছিল, তুমি যেমন খুশি তেমন থাকো, আমার দায়িত্ব শেষ, আমি কালই চলে যাচ্ছি। এই কথার মধ্যে ছিল এমন এক নিষ্ঠুর নিশ্চিন্ততা, যেন মধু কোনো মানুষ নয়, শুধু একটা বোঝা, যেটাকে ফেলে দিয়ে সে মুক্তি পেতে চাইছে। সেদিন রাতে মধু একা বসেছিল অন্ধকার ঘরে। বাইরে বৃষ্টি পড়ছিল, আর ভেতরে তার ভাঙা স্বপ্নের শব্দ। সে পেটের উপর হাত রেখে খুব আস্তে বলেছিল, তোর বাবা আমাদের ছেড়ে চলে যাচ্ছে রে, কিন্তু আমি তোকে ছাড়বো না। তার চোখ দিয়ে তখন নীরবে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই জলের মধ্যে একটা অদ্ভুত শক্তিও জন্ম নিচ্ছিল, যদিও তখন সে নিজেও সেটা বুঝতে পারেনি। পরদিন সকালে সত্যি অরিন্দম চলে গেল, খুব সহজভাবে, যেন কোনো বড় সিদ্ধান্ত নয়, যেন এই বাড়ি, এই সম্পর্ক, এই অনাগত সন্তান কিছুই তার কাছে মূল্যবান নয়। সে একবারও পিছনে ফিরে তাকায়নি। মধু দরজার কাছে দাঁড়িয়েছিল, তার শাশুড়ি পাশে। বৃদ্ধা মহিলার চোখেও জল, কিন্তু তিনি মধুর কাঁধে হাত রেখে বলেছিলেন, ভয় পাস না মা, আমি আছি। এই কথাটা হয়তো ছোট, কিন্তু সেই মুহূর্তে সেটাই ছিল মধুর একমাত্র ভরসা। বাড়ির ভেতরটা তখন ফাঁকা হয়ে গেছে। অরিন্দমের আলমারি খালি,
তার উপস্থিতির সব চিহ্ন যেন মুছে গেছে, কিন্তু তার রেখে যাওয়া অপমানটা রয়ে গেছে প্রতিটা দেওয়ালে, প্রতিটা নিঃশ্বাসে। মধু সেদিন প্রথমবার বুঝেছিল মানুষ শুধু ভালোবাসা দিয়ে নয়, অপমান দিয়েও বদলে যায়। আর সেই বদল কখনো কখনো এত গভীর হয় যে আগের মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। সেদিন রাতেই অনেক কষ্টে, অনেক কান্নার মধ্যে সে একটা সিদ্ধান্ত নিয়েছিল, সে আর শুধু কাঁদবে না, সে বাঁচবে নিজের জন্য, তার সন্তানের জন্য। আর একদিন প্রমাণ করবে যে মানুষটাকে অরিন্দম এত সহজে তুচ্ছ করে ফেলেছিল, সেই মানুষটাই একদিন তার সবচেয়ে বড় অনুশোচনা হয়ে দাঁড়াবে। কিন্তু সেই পথটা কতটা কঠিন হবে, কতটা লড়াই করতে হবে, আর কতটা পরিবর্তন তাকে নিজের মধ্যে আনতে হবে, সেটা তখনও সে জানতো না। শুধু জানতো তার জীবনের সবচেয়ে বড় অপমানটা আজ শুরু হলো। অরিন্দম যেন একদম অন্য একটা পৃথিবীতে ঢুকে পড়েছিল। যেদিন সে মধুলেখার বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, সেদিন থেকেই তার জীবনে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের কেন্দ্রে ছিল তিয়াশা। তিয়াশা নামটার মধ্যেই ছিল একরকম আধুনিকতার ঝলক, শহুরে স্মার্টনেস আর একটা আত্মবিশ্বাস যেটা প্রথম দেখাতেই অরিন্দমকে টেনে নিয়েছিল। সে ছিল শিক্ষিতা, সাবলীল, ইংরেজিতে কথা বলতো। তার চলাফেরা, পোশাক, কথা বলার ভঙ্গি সব কিছুতেই ছিল একরকম গ্ল্যামার, যা মধুর সরলতার থেকে একেবারে আলাদা। প্রথম কয়েকদিনেই অরিন্দম বুঝে গেল এই জীবনটা সে অনেকদিন ধরেই চাইছিল। সে তিয়াশার সঙ্গে ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত, শহরে নামি রেস্টুরেন্টে ডিনার করত, আর মাঝে মাঝে যেত পার্টিতে, যেখানে আলো, গান আর মানুষের ভিড়ে সে নিজেকে নতুন করে খুঁজে পেত। তিয়াশা তাকে পরিচয় করিয়ে দিত তার বন্ধুদের সঙ্গে, খুব স্বাভাবিকভাবে বলতো, হি ইজ মাই পার্টনার। আর অরিন্দমের বুকটা গর্বে ভরে উঠত। সে নিজেও একটু বাড়িয়ে বলতো, ইয়েস, উই আর প্ল্যানিং আওয়ার ফিউচার টুগেদার। যেন তার আগের জীবনের কোনো অস্তিত্বই নেই। সেই পার্টিগুলোতে দাঁড়িয়ে যখন সে দেখত সবাই তিয়াশার সঙ্গে কত সহজে মিশে যাচ্ছে, আর তিয়াশা সাবলীল ইংরেজিতে কথা বলছে, হাসছে, গল্প করছে, তখন অরিন্দমের মনে হতো এই তো জীবন, এই তো সেই সম্মান, সেই পরিচয় যেটা সে এতদিন চেয়েছিল। মধুর কথা তখন খুব কমই মনে পড়তো, পড়লেও সেটা যেন একটা দূরের স্মৃতি, যেটাকে সে ইচ্ছে করে ঝাপসা করে রাখত। সে নিজেকে বোঝাতো সে ঠিক কাজই করেছে, কারণ সে এখন ভালো জীবনে আছে। তিয়াশার সঙ্গে থাকলে সে নিজেকে অন্যরকম অনুভব করত, যেন সে আরও আধুনিক, আরও স্মার্ট, আরও গ্রহণযোগ্য। তারা একসাথে ছবি তুলতো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত, আর সেই ছবিগুলোর নিচে আসা লাইক আর কমেন্টস দেখে অরিন্দমের মনে হতো সে জিতে গেছে। একদিন এক বড় কর্পোরেট পার্টিতে তিয়াশা তাকে নিয়ে গিয়েছিল। সেদিন তিয়াশা পরেছিল একটা দামি গাউন, চুল খোলা, হালকা মেকআপ, আর অরিন্দম স্যুট পরে দাঁড়িয়েছিল তার পাশে। সবাই তাদের দিকে তাকাচ্ছিল, কেউ এসে বলছিল, ইউ বোথ লুক অ্যামেজিং টুগেদার, কেউ বলছিল পারফেক্ট কাপল। সেই মুহূর্তে অরিন্দমের মনে হয়েছিল, হ্যাঁ, এটাই তার প্রাপ্য, এটাই তার জীবন। আর সে মনে মনে মধুকে একেবারে মুছে ফেলতে চেয়েছিল, যেন সে কোনোদিন ছিলই না। কিন্তু এই চকচকে জীবনের ভেতরেও ছিল কিছু ফাঁক, কিছু অদৃশ্য শূন্যতা, যেটা প্রথমে অরিন্দম বুঝতে পারেনি। তিয়াশা অনেক সময় নিজের মতো ব্যস্ত থাকতো, ফোনে কথা বলতো বা বন্ধুদের সঙ্গে প্ল্যান করত। সেখানে অরিন্দম থাকতো কিনা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। কখনো কখনো গভীর রাতে, যখন সব আলো নিভে যেত আর চারপাশটা চুপচাপ হয়ে যেত, তখন অরিন্দমের মনে পড়তো সে ছোট্ট বাড়িটার কথা, মধুর নরম গলায় গান গাওয়া, আর সেই অদ্ভুত শান্তি যেটা সে কখনো গুরুত্ব দেয়নি। কিন্তু সে তাড়াতাড়ি সে ভাবনাগুলোকে সরিয়ে দিত, নিজেকে বলতো, ওগুলো দুর্বলতা, ওগুলো ভুল। সে এখন অনেক ভালো আছে, অনেক এগিয়ে গেছে। তিয়াশার সঙ্গে তার সম্পর্কটা দিনে দিনে আরো প্রকাশ্যে হয়ে উঠছিল। তারা একসাথে থাকতে শুরু করলো, একসাথে প্ল্যান করলো ভবিষ্যতের। আর অরিন্দম খুব সহজে এই তিয়াশাকে তার স্ত্রী বলে মেনে নিল, যদিও কোনো সামাজিক বা আইনি স্বীকৃতি তখনও ছিল না। তার কাছে গুরুত্বপূর্ণ ছিল অনুভূতি, আর সেই অনুভূতিটা তখন তাকে বলছিল সে সুখী।
কিন্তু সে সুখের ভিতটা কতটা মজবুত আর কতটা ভঙ্গুর সেটা তখনও তার অজানা। সে ভেবেছিল সে সব ঠিক করে ফেলেছে। সে ভেবেছিল মধু তাকে ছাড়া কিছুই করতে পারবে না। হয়তো এখনো কাঁদছে, হয়তো এখনো তার জন্য অপেক্ষা করছে। আর সেই ভাবনাটা তাকে একরকম স্বস্তি দিত, একরকম অহংকারও। সে বুঝতেই পারেনি যে মানুষটাকে সে দুর্বল ভেবেছিল, সেই মানুষটাই চুপচাপ নিজের ভিতর একটা ঝড় তৈরি করছে। আর ঠিক সেই সময় অন্যদিকে মধুলেখার জীবন শুরু হয়েছে এক অন্য ছন্দে, লড়াই শুরু হয়েছে তার নতুন ভাবে। মধুলেখার জীবন যেন এক ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল। অরিন্দম চলে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন, না দিন নয়, প্রথম কয়েকটা রাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর। কারণ দিনের আলোয় মানুষ নিজেকে সামলাতে পারে, কিন্তু রাতের অন্ধকারে সব ভাঙা স্বপ্ন, সব অপমান, সব একাকিত্ব একসাথে এসে বুকের ভেতর চেপে বসে। সে কাঁদতো, খুব কাঁদতো, এমনভাবে কাঁদতো যেন চোখের জলেই হয়তো তার সমস্ত কষ্ট ভেসে যাবে। অনেক সময় সে পেটের উপর হাত রেখে ফুপিয়ে বলতো, আমি কি এতটাই খারাপ ছিলাম? প্রশ্নটা সে নিজেকেই করত, কারণ উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু সেই সময় নিঃশব্দে অটল হয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন একজন, তার শাশুড়ি মা অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী সেই মানুষদের মধ্যে পড়েন না যারা ছেলের দোষ দেখেও চোখ বন্ধ করে রাখেন, বরং তিনি নিজের ছেলের অন্যায়কে অন্যায় বলার সাহস রাখেন। অরিন্দমের চলে যাওয়ার দিন থেকে তিনি যেন নিজের ভেতরে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন, এই মেয়েটাই এখন তার সব, এই মেয়েটার পাশে থাকাই তার কর্তব্য। অনেকেই বলেছিল, ছেলের সঙ্গে যোগাযোগ রাখুন, বৌমাকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন? কিন্তু অন্নপূর্ণা দেবী সোজা উত্তর দিয়েছিলেন, যে ছেলে নিজের গর্ভবতী স্ত্রীকে ফেলে চলে যেতে পারে, সে আমার ছেলে হতে পারে না। এই কথাগুলো শুধু প্রতিবাদ ছিল না, ছিল এক ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। তিনি সত্যি আর কোনোদিন অরিন্দমের খোঁজ নেননি, এমনকি তার ছবি দেখতেও চাননি, যেন তিনি নিজের হৃদয় থেকে সেই অধ্যায়টা মুছে ফেলতে চেয়েছেন। মধুর কাছে এই সমর্থনটা ছিল অমূল্য, কারণ সে জানত এই সমাজে এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক সময় সে কাঁদতে কাঁদতে অন্নপূর্ণা দেবীর কোলে মাথা রেখে বলতো, মা আমি পারবো তো? আর অন্নপূর্ণা দেবী তার মাথায় হাত বুলিয়ে বলতেন, তুই পারবি মা, তোকে পারতেই হবে। সময়ের সাথে সাথে সেই অপেক্ষার দিন এলো, যেদিন মধুর জীবনে নতুন প্রাণের আগমন ঘটল। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা পেরিয়ে সে এক পুত্র সন্তানের জন্ম দিল। সেদিন অন্নপূর্ণা দেবীর মুখে যে হাসি ছিল, সেটা বহুদিন পরে ফিরে পাওয়া আনন্দের হাসি। তিনি শিশুটিকে কোলে নিয়ে চোখ ভিজিয়ে বলেছিলেন, এই তো আমাদের নতুন শুরু। মধু তখন ক্লান্ত, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। সে তার সন্তানের দিকে তাকিয়ে বুঝতে পারছিল, সে একা নয়, তার বাঁচার একটা কারণ আছে, একটা দায়িত্ব আছে। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। রাতের কান্না কমে এলো, তার জায়গায় এলো ব্যস্ততা, সন্তানের যত্ন, ছোট্ট ছোট্ট হাসি, আর অন্নপূর্ণা দেবীর নিঃস্বার্থ ভালোবাসা। মধু আবার স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছিল, যদিও স্বাভাবিক শব্দটার মানে তার কাছে এখন অনেকটাই বদলে গেছে। সে আগের মতো আর নেই, তার ভেতরে একটা শক্ত খোলস তৈরি হয়েছে, কিন্তু সেই খোলসের ভেতরেও একটা নরম অংশ রয়ে গেছে, যেটা এখন শুধুই তার সন্তানের জন্য বাঁচে। একদিন বিকেলে বারান্দায় বসে মধু চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। তখন অন্নপূর্ণা দেবী এসে পাশে বসে বললেন, কি ভাবছিস? মধু হালকা হেসে বলল, কিছু না মা, এইভাবেই ভালো আছি। অন্নপূর্ণা দেবী একটু চুপ করে থেকে বললেন, শুধু এইভাবে থাকলে হবে না মা, তোর নিজের একটা পরিচয় দরকার। তুই তো এত সুন্দর গান গাস, আবার শুরু কর। মধু প্রথমে চমকে উঠেছিল, যেন কেউ তার পুরনো একটা দরজা খুলে দিতে চাইছে। সে ধীরে বলেছিল, না মা, এখন আর পারবো না, মন চায় না। মন চায় না? না তুই মনকে চাওয়াচ্ছিস না? অন্নপূর্ণা দেবীর গলায় ছিল এক ধরনের দৃঢ়তা। জীবন তোকে থামিয়ে দেয়নি, তুই নিজেই থেমে গেছিস, আবার শুরু কর।
এই কথাগুলো মধুর মনে গভীরভাবে আঘাত করেছিল, কারণ এর মধ্যে ছিল সত্যি, কিন্তু সেই সত্যিটা মেনে নেওয়া সহজ ছিল না। কয়েকদিন সে কিছুই করেনি, কিন্তু অন্নপূর্ণা দেবী হাল ছাড়েননি। তিনি মাঝে মাঝে বলতেন, আজ একটু গা না। কখনো আবার পুরনো হারমোনিয়ামটা পরিষ্কার করে এনে তার সামনে রাখতেন। একদিন খুব ভোরে, যখন চারপাশটা নিঃশব্দ আর তার সন্তানটা ঘুমিয়ে আছে, মধু আস্তে করে হারমোনিয়ামের সামনে বসলো। তার হাত কাঁপছিল, গলাও যেন আটকে যাচ্ছিল, কিন্তু সে চোখ বন্ধ করে প্রথম সুরটা তুলল। সেই সুরটা ছিল একটু কাঁপা, একটু ভাঙা, কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত সত্যি, এক গভীর ব্যথা, আর সেই ব্যথাটাই যেন তার শক্তি হয়ে উঠল। অন্নপূর্ণা দেবী দূর থেকে দাঁড়িয়ে শুনছিলেন। তার চোখ ভিজে উঠেছিল, কারণ তিনি বুঝতে পারছিলেন মধু ফিরছে ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে। এরপর থেকে প্রতিদিন একটু একটু করে গান চর্চা শুরু হলো। প্রথমে নিজের জন্য, তারপর সন্তানের জন্য, তারপর যেন পুরো পৃথিবীর জন্য। তার গলায় আবার সেই মাধুর্য ফিরে আসতে লাগলো, বরং আগের থেকে আরো গভীর হয়ে উঠল, কারণ এখন তার গানে ছিল জীবনের অভিজ্ঞতা, ছিল বেদনার রং। দিনের পর দিন, রাতের পর রাত সে নিজেকে গড়ে তুলতে লাগলো নতুন করে, আর সেই সাথে তার মনও ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। সে আর শুধু অতীত নিয়ে বাঁচছিল না, সে ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছিল। মধুলেখার আগের সে ভেঙে পড়া মেয়ে নয়, সে এখন লড়াই করতে শিখছে, দাঁড়াতে শিখছে, আর নিজের পরিচয় তৈরি করার পথে হাঁটতে শুরু করেছে। সময় কখনো কখনো খুব নিঃশব্দে মানুষের জীবন বদলে দেয়। অরিন্দম বুঝতেই পারেনি ঠিক কখন সেই ঝলমলে আলো ভরা জীবনটা ফিকে হয়ে যেতে শুরু করেছিল, কিন্তু ১.৫ বছরের মধ্যে সে উপলব্ধি করলো যেটাকে সে সুখ ভেবেছিল সেটা আসলে ছিল এক মায়া, আর সে মায়ার আড়ালে লুকিয়ে ছিল ধ্বংসের বীজ। প্রথম দিকে সবকিছুই ছিল স্বপ্নের মতো, কিন্তু ধীরে ধীরে তিয়াশার চাহিদা বাড়তে লাগলো। নতুন ফোন, দামি পোশাক, পার্টি, ট্রিপ, সবকিছুর জন্য অরিন্দম নিজের সঞ্চয় থেকে খরচা করত। সে ভাবত, এটাই তো ভালোবাসা, এটাই তো সম্পর্কের অংশ। কিন্তু সে খরচের কোনো শেষ ছিল না। একসময় তার ব্যাংকের সঞ্চয় প্রায় শেষ হয়ে গেল, অথচ তিয়াশার চাহিদা একটুও কমল না, বরং আরও বাড়তে লাগলো। অরিন্দম তখন তার মাসিক আয়ের উপর নির্ভর করতে শুরু করলো, কিন্তু সেটাও বেশি দিন টিকলো না, কারণ যতই সে উপার্জন করত ততই সেটা অদৃশ্য হয়ে যেত। তিয়াশা খুব সহজভাবে বলতো, ইউ হ্যাভ টু মেনটেন স্ট্যান্ডার্ড, আর অরিন্দম সেই কথার পেছনে নিজের সমস্ত বাস্তবতা ভুলে যেত। ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে লাগলো। তিয়াশা আগের মতো সময় দিত না, অনেক সময় রাত করে বাড়ি ফিরত, ফোনে ব্যস্ত থাকতো, আর অরিন্দমের প্রশ্নগুলোকে এড়িয়ে যেত। একদিন হঠাৎ করেই অরিন্দম জানতে পারল তিয়াশার জীবনে আরেকজন এসেছে, তার অফিসের বস, যার সঙ্গে তিয়াশার সম্পর্ক শুধু পেশাগত নয়। সেদিন যেন মাটিটা সরে গিয়েছিল অরিন্দমের পায়ের তলা থেকে। সে তিয়াশার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, কেন তিয়াশা, আমি তো তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি, তুমি এমন করলে কেন? তিয়াশা খুব ঠান্ডা গলায় উত্তর দিয়েছিল, বিকজ আই ক্যান। আর তুমি আমাকে কি দিতে পারো এখন? তুমি তো নিজেকেই সামলাতে পারছো না। এই কথাগুলো ছিল আগের সব অপমানের থেকেও বেশি কষ্টদায়ক, কারণ এবার সে বুঝতে পারছিল সে নিজেই নিজের জীবনটা ভেঙে ফেলেছে। এরপর শুরু হলো অশান্তি, ঝগড়া, অপমান, প্রতিদিনের তিক্ততা। তিয়াশা আর কোনোদিন তার কথা শুনতে চাইতো না, বরং সুযোগ পেলেই তাকে ছোট করত। আর এক সময় এমন অবস্থায় পৌঁছালো যেখানে তিয়াশা আর তার সঙ্গে থাকতে চাইল না। শেষমেশ একদিন খুব সহজভাবে তিয়াশা তাকে ছেড়ে চলে গেল। কোনো নাটক নয়, কোনো কান্না নয়, শুধু একরকম নির্লিপ্ততা নিয়ে, যেন অরিন্দম তার জীবনের একটা পুরনো অপ্রয়োজনীয় অধ্যায়। অরিন্দম তখন সম্পূর্ণ একা, তার কাছে আর কিছুই নেই, না টাকা, না সম্পর্ক, না সম্মান। দিল্লির এক অচেনা শহরে সে যেন হারিয়ে গেল। কখনো কাজ খুঁজে পেত, কখনো পেত না। মাঝে মাঝে লেবারের কাজ করত, দিনমজুরির টাকায় কোনোভাবে বেঁচে থাকত। রাতে ফুটপাতে শুয়ে বা কোনো সস্তা ঘরে বসে সে ভাবত কোথায় ভুল করেছিল।
আর সেই প্রশ্নের উত্তর খুব ধীরে ধীরে তার সামনে স্পষ্ট হয়ে উঠেছিল। সে ভুল করেছিল যেদিন সে মধুকে ছেড়ে চলে গিয়েছিল। মধুর মুখটা তার চোখের সামনে ভেসে উঠত, সেই শান্ত চোখ, সে নির্ভরতার ছাপ যেটাকে সে অবহেলা করেছিল। আর এখন সেই স্মৃতিগুলোই তাকে কষ্ট দিত। সে ভাবত, মধু কি এখনো তাকে মনে করে? সে কি এখনো তার জন্য অপেক্ষা করছে? তার ভেতরে একটা অদ্ভুত বিশ্বাস জন্মেছিল, মধু তাকে নিশ্চয়ই ক্ষমা করবে, কারণ সে তো সরল মেয়ে, সে তো ভালোবাসতো তাকে। আর সেই ভালোবাসা নিশ্চয়ই এত সহজে শেষ হয়ে যায় না। এই বিশ্বাসটাই ছিল তার একমাত্র আশ্রয়। সময়ের সাথে সাথে সেই কষ্ট আরো গভীর হলো। দিনগুলো একে একে কেটে যেতে লাগলো, আর অরিন্দম নিজের মধ্যে আরো ভেঙে পড়তে লাগলো। 5টা বছর কেটে গেল। হ্যাঁ, পুরো 5টা বছর। যেদিন সে মধুকে ছেড়ে চলে গিয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত 5টা বছর তার জীবন থেকে হারিয়ে গেছে। আর সেই সময়টা তাকে শিখিয়েছে জীবনের সবচেয়ে কঠিন পাঠ। এখন সে আর আগের সেই অহংকারী মানুষটা নয়। এখন সে ক্লান্ত, ভাঙা আর অনুতাপে জর্জরিত। একদিন হঠাৎ করেই তার মনে হলো, এভাবে আর থাকা যায় না। সে আর এই অচেনা শহরে, এই অনিশ্চিত জীবনে থাকতে পারছে না। তার ফিরে যেতে হবে তার নিজের বাড়িতে, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে। সে সিদ্ধান্ত নিল সে ফিরবে, সে ক্ষমা চাইবে, মাথা নিচু করে, সব ভুল স্বীকার করে। তার মনে এখন একটাই চিন্তা, তার সন্তান। সে জানে না ছেলে হয়েছে না মেয়ে, কিন্তু সে কল্পনা করতে থাকে একটা ছোট্ট মুখ যে তাকে বাবা বলে ডাকছে। সেই কল্পনাটাই তাকে একরকম শান্তি দেয়। সে ভাবে, হয়তো মধু তাকে ক্ষমা করবে, হয়তো আবার সব ঠিক হয়ে যাবে, হয়তো সে আবার সেই পুরনো জীবনে ফিরে যেতে পারবে। এই আশা, এই বিশ্বাস নিয়েই অরিন্দম সিদ্ধান্ত নিল সে বাড়ি ফিরবে। 5টা বছর শুধু সময়ের হিসেব নয়, এই 5টা বছর মধুলেখার জীবনের ভিত পাল্টে দিয়েছে। যে মেয়েটা একদিন ভেঙে পড়ে অন্ধকারে ডুবে গিয়েছিল, আজ সে দাঁড়িয়ে আছে আলোয়, নিজের তৈরি আলোয়, নিজের লড়াইয়ের আলোয়। প্রথম 1.5 বছরটা ছিল শুধু টিকে থাকার লড়াই। সন্তানের জন্ম, তাকে বড় করা, নিজের ভাঙা মনকে জোড়া লাগানো, সবকিছু একসাথে সামলাতে হয়েছিল তাকে। কিন্তু তারপর ধীরে ধীরে সেই গানের সুরই তার জীবনের পথ দেখাতে শুরু করেছিল। শুরুটা ছোট ছিল, খুব ছোট। বাড়ির এক কোণে বসে কয়েকজন ছেলে মেয়েকে গান শেখানো। কিন্তু মধুর গলায় যে সত্যি ছিল, যে ব্যথা ছিল, আর যে ভালোবাসা ছিল, সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। 1জন থেকে 2জন, 2জন থেকে 10 জন। তারপর এক সময় সেই ছোট্ট ক্লাসটা বড় হয়ে উঠল একটা ইনস্টিটিউশনে। আর সেই ইনস্টিটিউশন ধীরে ধীরে শহরের মধ্যে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করলো। আজ মধুলেখার নিজের গানের স্কুল, বড়, সুপরিচিত। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে তার কাছে গান শিখতে। তার নাম এখন শুধু একটা নাম নয়, একটা পরিচয়, একটা সম্মান। বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে ডাকা হয়। মঞ্চে উঠে যখন সে গান গায়, তখন পুরো হল চুপ করে শোনে। তার কণ্ঠে এখন শুধু সুর নেই, আছে জীবনের গল্প, আছে সংগ্রামের ইতিহাস। তার দিন এখন ভীষণ ব্যস্ত। সকাল থেকে রাত, ক্লাস, রিহার্সাল, প্রোগ্রাম, মিটিং, সবকিছু মিলিয়ে সে যেন এক মুহূর্ত থামে না। তবু এই ব্যস্ততার মধ্যেই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ তার ছেলে ময়ূক। 5 বছরের ছোট্ট ময়ূক, যার চোখে আছে এক অদ্ভুত উজ্জ্বলতা, যার হাসি শুনলে মনে হয় পৃথিবীর সব কষ্ট মুছে যায়। মধু তার ছেলেকে শুধু বড় করছে না, তাকে মানুষ করে তুলছে। ভালোবাসা, সম্মান আর আত্মসম্মানের মূল্য শেখাচ্ছে। আর তার পাশে আছে অন্নপূর্ণা দেবী, যিনি এখনো একইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, এই বাড়ির মেরুদণ্ড হয়ে। তার সমর্থন, তার আশীর্বাদ, সবকিছু আজও মধুর শক্তি। কিন্তু এই সংসারে আরেকজন মানুষও আছে, যে মানুষটাকে মধু খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে, যে মানুষটা নিঃশব্দে তার জীবনের পাশে দাঁড়িয়ে আছে, তার ব্যস্ততার মধ্যে, তার সাফল্যের মধ্যে, তার ক্লান্তির মুহূর্তে। কিন্তু সেই মানুষটার পরিচয় এখনো অপ্রকাশিত, যেন গল্পের একটা নীরব অধ্যায়,
যেটা এখনো পুরো খুলে বলা হয়নি। সেদিন সন্ধ্যায় একটা বড় অনুষ্ঠানে গান গেয়ে অনেক প্রশংসা, অনেক করতালির মধ্যে দিয়ে মধু বাড়ি ফিরছিল। গাড়ির জানালার বাইরে শহরের আলো ছুটে যাচ্ছিল, আর তার মনে হচ্ছিল জীবন কতটা বদলে গেছে। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই সে একটা অদ্ভুত নীরবতা টের পেল, যেন কিছু একটা আলাদা, কিছু একটা অস্বাভাবিক। সে ধীরে ধীরে ডাইনিং হলের দিকে এগিয়ে গেল, আর সেখানে গিয়ে থেমে গেল। চেয়ারে বসে আছে অরিন্দম, মলিন, ক্লান্ত চেহারায় সময়ের ছাপ, চোখে অনুতাপের ছায়া। এই মানুষটাকে সে একসময় খুব কাছ থেকে চিনত, কিন্তু আজ যেন সে সম্পূর্ণ অপরিচিত। মধু এক মুহূর্তের জন্য চমকে উঠেছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার ভেতরে কোনো রাগ জাগল না, কোনো ঝড় উঠল না, শুধু একরকম শান্ত, ঠান্ডা স্থিরতা। সে কিছু না বলে নিজের ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে অন্নপূর্ণা দেবী ঘরে ঢুকলেন, তার মুখে স্পষ্ট বিরক্তি। তিনি বললেন, এইমাত্র 10 মিনিট হলো এসেছে, থাকতে চায়, কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি এই বাড়িতে তার কোনো জায়গা নেই। তিনি একটু থেমে আবারও বললেন, তোর সঙ্গে কথা বলতে চায়, জোর করে বসে আছে, তুই একবার কথা বলে সব পরিষ্কার করে দে, তারপর ওকে এখান থেকে বের করে দে। তার গলায় ছিল দৃঢ়তা, কোনো দুর্বলতা নেই। আর শোন, তিনি যোগ করলেন, এই বাড়ি, এই সম্পত্তি সব তোর নামে করে দিয়েছি, ওর কোনো অধিকার নেই এখানে, তুই শুধু বললেই হবে যেন চলে যায়। মধু চুপচাপ শুনছিল, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে সবকিছু খুব ঠান্ডা মাথায় ভাবছে। তারপর ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই ছোট্ট পায়ের শব্দ। ময়ূক দৌড়ে এসে মায়ের হাত ধরল। মা, তুমি এলে? মধু হালকা হেসে তার মাথায় হাত রাখল, আর সে যখন ডাইনিং হলের দিকে এগোতে লাগলো, ময়ূখও তার সঙ্গে গেল। অরিন্দম সে দৃশ্যটা দেখছিল, মধু আর একটা ছোট্ট ছেলে একসাথে আসছে। তার বুকের ভেতর যেন কিছু একটা কেঁপে উঠল। সে হঠাৎ উঠে দাঁড়ালো, চোখ বড় বড় হয়ে গেল। সে ছেলেটার দিকে তাকিয়ে, তারপর মধুর দিকে তাকিয়ে প্রায় দৌড়ে এসে বলল, মধু, এই কি আমার সন্তান? মধু এক মুহূর্ত দেরি করল না, খুব শান্ত গলায় বলল, না, এটা তোমার সন্তান নয়, এটা শুধুমাত্র আমার সন্তান। এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল অরিন্দমের উপর। সে হতভম্ব হয়ে বলল, না, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু কিন্তু নিজের সন্তানকে কি কেউ অস্বীকার করতে পারে? তার গলায় অনুনয়, অপরাধবোধ আর একটা ভাঙা আশা। সে নিচু হয়ে ছেলেটার দিকে হাত বাড়িয়ে বলল, এই যে বাবা, এদিকে আসো, আমি তোমার বাবা। ময়ূক একটু পিছিয়ে গেল, মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, কে বলেছে তুমি আমার বাবা? অরিন্দম থমকে গেল। ময়ূক আবারও বলল, আমার বাবা তো মায়ের সঙ্গে গিয়েছিল। মা, বাবা কোথায়? এখনো আসেনি? এই কথাগুলো শুনে অরিন্দম যেন পাথর হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, মনে এক অদ্ভুত ধাক্কা। সে বুঝতেই পারছে না তার সামনে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ছেলে কেন অন্য কাউকে তার বাবা বলে ডাকছে। ডাইনিং হলের সেই ভারী নীরবতাটা যেন ক্রমশ আরো ঘন হয়ে উঠছিল। অরিন্দম স্থির হয়ে দাঁড়িয়ে, তার সামনে মধুলেখা, পাশে ছোট্ট ময়ূর, আর সেই প্রশ্নটা যেন বাতাসে ঝুলে আছে, উত্তরহীন, অস্বস্তিকর। ঠিক তখনই পেছন থেকে ধীর দৃঢ় পায়ের শব্দ শোনা গেল। অন্নপূর্ণা দেবী এগিয়ে এলেন। তার চোখে কোনো দ্বিধা নেই, কোনো রাগ নেই, আছে শুধু কঠিন সত্যের স্বচ্ছতা। তিনি অরিন্দমের দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, কি, কিছু বুঝতে পারছিস না, তাই তো? না বোঝারই কথা। তুই কি ভেবেছিলি সবাই তোর জন্য বসে আছে? এতগুলো বছর পরও মধু আর তোর সন্তান তোর অপেক্ষায় আছে? অরিন্দম যেন কিছুই বুঝতে পারছিল না। সে বলল, মা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি আমি অন্যায় করেছি, আমি মধুর কাছে তো ক্ষমাও চাইলাম, আমি সত্যি আমার ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু তা বলে তোমরা এসব কি কথা বলছো? আমার এই সন্তান বা কাকে বাবা বলছে? আর তুমি বা কিসের অপেক্ষার কথা বলছো? মধু আমাকে ছাড়া কোথায় যাবে? আর আমার সন্তান আমাকে ছাড়া অন্য কাউকে বাবা বলে ডাকবে কেন? ময়ূক বাবা, আমার এখানে এসো, আমি তোমার বাবা,
হয়তো তুমি আমাকে প্রথম দেখছো তো, তাই চিনতে পারছো না। মধু, অনেক রাগ করে থেকেছো, আর রাগ করে থেকো না। এইবার আমরা তিনজনে আমাদের নতুন সংসার শুরু করব। আমরা খুব ভালো থাকবো। এই কথা বলে অরিন্দম মধুর হাতটা ধরতে যায়, আর তখনই অন্নপূর্ণা দেবী অরিন্দমের হাতটা ধরে বসে আর ঠাঁটিয়ে একটা চড় কষায় অরিন্দমের গালে। ছি অরিন্দম, এত অন্যায় করার পরেও তোর অহংকার যায়নি? তুই কি করে ভাবলি তোর জন্য আমার বৌমা অপেক্ষা করে আছে? আর শোন, তুই আমাকে মা বলে আর ডাকবি না। আমার অরিন্দম বলে আর কোনো সন্তান নেই। তাকে আমি অনেকদিন আগেই ত্যাগ করে দিয়েছি, এবং এখন যে আমার নিজের সন্তান সে হলো সায়ন্তন, আর সে আমার বৌমার স্বামী এবং আমার নাতি ময়ূখের বাবা। এই নামটা শুনে যেন অরিন্দমের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা, তুমি কি বলছো? এটা কি করে হতে পারে আমি থাকতে? অন্নপূর্ণা দেবী যেন তার প্রশ্নটা শুনেও না শোনার ভান করলেন। তিনি মধুর দিকে তাকিয়ে বললেন, কই বৌমা, সায়ন্তন এখনো এলো না তো? মধু খুব স্বাভাবিক গলায় বলল, না মা, এই তো আসবে, নিচে গাড়ি পার্ক করছিল। এই কথাগুলো এতটাই সহজ, এতটাই স্বাভাবিকভাবে বলা, যেন এই বাড়ির প্রতিদিনের ঘটনা। অরিন্দমের মাথাটা ঘুরে উঠছিল। সে বুঝতে পারছিল না সে কোথায় দাঁড়িয়ে আছে, কি শুনছে, কি ঘটছে। তার গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, মা, আমি কিছুই বুঝতে পারছি না, তোমরা কি বলছো এসব? ঠিক তখনই বাইরে দরজা খুলে গেল, পায়ের শব্দ, তারপর এক পুরুষ কণ্ঠ, শান্ত, আত্মবিশ্বাসী। মধু, আমার বাবাটা কোথায়? সেই কণ্ঠে ছিল একরকম স্বাভাবিক অধিকার, একরকম আপন ভরসা। অরিন্দম ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে একজন মানুষ, সুঠাম চেহারা, চোখে গভীরতা, মুখে একরকম স্থিরতা। তার উপস্থিতিতেই যেন ঘরের বাতাস বদলে গেল। ময়ূখ হঠাৎ খুশিতে চিৎকার করে উঠল, বাবা! সে দৌড়ে গিয়ে সে মানুষটার কোলে ঝাঁপিয়ে পড়ল। মানুষটা সায়ন্তন হাসি মুখে তাকে তুলে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, কিরে চ্যাম্প, মুখটা এরকম শুকনো কেন? ময়ূক বলল, বাবা, এখানে একটা কাকু এসেছে, সে বলছে সে আমার বাবা। সায়ন্তনের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় এলো, তারপর সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার দৃষ্টি গিয়ে থামলো অরিন্দমের উপর। দুজন মানুষ, এক সময়কার স্বামী আর বর্তমানের সঙ্গী, নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে রইল। অরিন্দমের চোখে লজ্জা, অনুতাপ, বিভ্রান্তি সব একসাথে মিশে গেছে। সে মায়ের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, মা, এটা কি হচ্ছে? তুমি তুমি ওকে ছেলে বলছো? আর এই লোক আমার সন্তানের বাবা, ওরা বিয়ে করলো কবে? অন্নপূর্ণা দেবী এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার গলায় কোনো চিৎকার নেই, কিন্তু প্রতিটা শব্দ যেন ছুরি হয়ে বিঁধছে। হ্যাঁ, আমি ওকে আমার ছেলে বলি, কারণ ছেলে হওয়ার যোগ্যতাও দেখিয়েছে। অরিন্দম স্তব্ধ। অন্নপূর্ণা দেবী বলতে থাকলেন, যেদিন তুই নিজের গর্ভবতী স্ত্রীকে ফেলে চলে গেলি, সেদিন তুই শুধু একজন স্বামী না, একজন মানুষ হিসেবেও নিজের পরিচয় হারিয়ে ফেলেছিলি। তখন এই মেয়েটা, তিনি মধুর দিকে তাকালেন, কত কেঁদেছে জানিস? রাতের পর রাত ঘুমোতে পারেনি। নিজের ভাগ্যকে দোষ দিয়েছে, নিজেকে দোষ দিয়েছে। অরিন্দম মাথা নিচু করে ফেলল। অন্নপূর্ণা দেবীর গলা আরো গভীর হলো, আমি দেখেছি সব, আমি দেখেছি কিভাবে ও পেটের বাচ্চাটাকে নিয়ে বাঁচার চেষ্টা করেছে, কিভাবে একা একা লড়াই করেছে। যখন ময়ূখ হলো, তখনও তুই ছিলি না। ওর প্রথম কান্না, প্রথম হাসি কিছুই তুই দেখিসনি। আমি দেখেছি ওর কষ্ট, তাই আমি ঠিক করলাম এই মেয়েটাকে আর একা থাকতে দেব না। 2 বছর পর আমি নিজেই ওর বিয়ে দিয়েছি সায়ন্তনের সঙ্গে। অন্নপূর্ণা দেবী একটু থেমে আবারও বললেন, জোর করেই দিয়েছি, কারণ আমি জানতাম ওর একটা সঙ্গী দরকার, একজন মানুষ দরকার, যে ওকে সম্মান দেবে, ভালোবাসবে, আর ওর সন্তানের বাবার মতো দায়িত্ব নেবে। তিনি সায়ন্তনের দিকে তাকালেন। তার চোখে এবার একটুখানি কোমলতা। আর সায়ন্তন সেটা করেছে, খুব ভালোভাবে করেছে। ও শুধু মধুর স্বামী না, ও এই বাড়ির ছেলে। ঘরের মধ্যে আবার নীরবতা নেমে এলো। অরিন্দম ধীরে ধীরে সায়ন্তনের দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, শুধু একরকম হেরে যাওয়ার স্বীকারোক্তি। সে ফিসফিস করে বলল, আমি আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমি যেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, যে অবস্থায় এদের ফেলে রেখে গিয়েছিলাম, এটা সেইভাবেই থাকবে।
আমি ভুলে গিয়েছিলাম যে আমি কতটা অন্যায় এদের প্রতি করেছিলাম। আমাকে তোমরা ক্ষমা করে দিও। তোমাদের সুখের সংসারে আমি না বুঝেই প্রবেশ করে ফেলেছি। তারপর মধুর দিকে তাকালো, গলাটা কেঁপে উঠল। মধু, আমি খুব ভুল করেছি, আমি সব হারিয়ে ফেলেছি। আমি আমার পাপের শাস্তি পেয়েছি মধু। তুমি এবার সঠিক জীবন সঙ্গী পেয়েছো। আমি আর তোমাকে জ্বালাতে আসবো না, আমাকে ক্ষমা করে দিও। আমি কথাটা শেষ করতে পারল না। মধু স্থির দাঁড়িয়েছিল, তার মুখে কোনো রাগ নেই, কোনো করুণা নেই, শুধু একরকম দূরত্ব। সে কোনো উত্তর দিল না। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় উত্তর। অরিন্দম ধীরে ধীরে বুঝে গেল এই বাড়িতে তার কোনো জায়গা নেই, এই জীবনে তার কোনো অধিকার নেই। সে আর কিছু বলল না, চুপচাপ খুব আস্তে সে ঘুরে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে লাগলো। তার পায়ের শব্দগুলো যেন ভারী হয়ে উঠছিল। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারছিল সে শুধু একটা বাড়ি ছেড়ে যাচ্ছে না, সে তার নিজের অতীত, তার ভুল, তার হারানো সব কিছুর সামনে মাথা নিচু করে চলে যাচ্ছে। দরজার কাছে এসে সে একবার পিছনে তাকালো। মধু দাঁড়িয়ে ময়ূক সায়ন্তনের পাশে, অন্নপূর্ণা দেবী দৃঢ়ভাবে তাদের দিকে তাকিয়ে। একটা সম্পূর্ণ সংসার যেখানে তার কোনো স্থান নেই। অরিন্দম কিছু না বলেই বাইরে বেরিয়ে গেল। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।